হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন হরর বাংলা। আজ আমি এক্সপ্লেন করব এবছরই মুক্তি পাওয়া তামিল হরর স্কাইফাই মুভি শব্দম, যার মিনিং হচ্ছে সাউন্ড। মুভি শুরুতেই আমরা অবন্তিকাকে দেখতে পাই, যে একটা মেডিকেল কলেজের লেকচারার। সেই মেডিকেল কলেজের ছাদ থেকে সুইসাইড করছিল, কিন্তু যখনই সে ঝাঁপ মারে তখনই তার ঘুম ভেঙে যায়, মানে সে স্বপ্ন দেখছিল। কিন্তু ঘুম থেকে উঠতেই দেখে যে বাকি স্টুডেন্টরা দৌড়াদৌড়ি করছে, কারণ কেউ ছাদ থেকে সুইসাইড করেছে, যেটা সে স্বপ্নের মধ্যে দেখছিল। কলেজ কর্তৃপক্ষ এই ঘটনা নিয়ে আলোচনা করে, আর তাদের আলোচনায় আমরা জানতে পারি এটা হচ্ছে 2 নম্বর সুইসাইড। এর আগেও একজন সুইসাইড করেছে। পেপারে ব্রেকিং নিউজ বেরোয় যে এর পেছনে প্যারানর্মাল অ্যাক্টিভিটি থাকতে পারে। একজন টিচার জানায় যে এক্স স্টুডেন্টরা কলেজকে বদনাম করার জন্য এই সমস্ত ঘটনা রটিয়ে বেড়াচ্ছে। কিছু টিচার সাজেস্ট করে যে তান্ত্রিক এনে কলেজকে ভালোভাবে শুদ্ধ করার জন্য, কিন্তু যেহেতু এটা সায়েন্স কলেজ তাই প্রিন্সিপাল এই সমস্ত কিছুতে বিশ্বাস করে না, সেটা জানায়। তখন একজন টিচার তাদের মধ্যে সাজেস্ট করে যে রুবেল নামে একজন ঘোস্ট ইনভেস্টিগেটরকে এই কলেজে ডাকার জন্য। এই রুবেল টোটাল ইন্ডিয়াতে পুলিশেরও অনেক ক্ষেত্রে সাহায্য করেছে, যেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখা গেছে। প্রিন্সিপাল জানায় যে কলেজের রেপুটেশনকে ঠিক করার জন্য এই প্যারানর্মাল ইনভেস্টিগেটরকে এই কলেজে ডাকা হোক, আর সে যেন টোটালি ক্লিন চিট দেয়, কারণ প্রিন্সিপাল ভূতটুতে বিশ্বাস করে না। অন্যদিকে রুবেলকে আমরা দেখি মুম্বাইতে একটা বাড়িতে প্যারানর্মাল ইনভেস্টিগেশনে ব্যস্ত থাকতে, যেখানে একটা বাচ্চা স্পিরিট দিয়া তার মা আর বাবাকে ডিস্টার্ব করছিল মারা যাওয়ার পর, কারণ তার বাবা তার মেয়ের মৃত্যুর পর তার স্মৃতি বাইরে ফেলে দিয়েছিল একটা পুতুল, আর সেটা ফেলে দেওয়ার জন্যই দিয়া রেগে যায় এবং তার মা আর বাবার প্রতি অভিমান করে তাদেরকে ভয় দেখাতে থাকে। দিয়াকে রুবেন ভালো করে বুঝিয়ে শান্ত করে এবং সেখানকার কেস মিটিয়ে সেই মেডিকেল কলেজ হলি এঞ্জেলের দিকে রওনা দেয় এবং সেই কলেজে পৌঁছে সেখানকার প্রিন্সিপালের সাথে কথা বলে। প্রিন্সিপাল জানায় যে তাদের হাতে শুধুমাত্র 10 দিন রয়েছে, কারণ সেই কলেজের চেয়ারম্যান বলেছে এই 10 দিনের মধ্যে কেসটাকে সলভ করতে হবে, আর ইনভেস্টিগেশন কমপ্লিট করার পর এটা বলে দিতে হবে যে এই কলেজে কোনো ভূতটুত নেই। তার উত্তরে রুবেন জানায় যে সে জানে তার কাজ কিভাবে সে করবে, এই 10টা দিন যেন তাকে তারা ছেড়ে দেয়। প্রিন্সিপাল গাড়ি করে যখন ফিরছিল তখন চেয়ারম্যানকে ফোন করে সে জানায় যে সে যেন কোনো রকম চিন্তা না করে, কলেজের ম্যাটারটা সে সলভ করে নেবে। প্রিন্সিপাল রুবেনকে কলেজের একটা গেস্ট হাউসে থাকার জন্য দেয়, আর তাকে দেখাশোনা করার জন্য সেখানকার সার্ভেন্ট ছিল আরগ্যাম। আরগ্যাম রুবেনকে জিজ্ঞেস করে যে সে এখানে কিসের জন্য এসেছে, তার প্রফেশন কি। রুবেন জানায় সে একজন ঘোস্ট ইনভেস্টিগেটর, কিন্তু আরগ্যাম এখানে ঘোস্ট ইনভেস্টিগেটর কি সেটা সে বুঝতে পারে না। তার প্রফেশন আরগ্যামকে সে ভালো করে বুঝিয়ে বলে, আর কলেজের প্রিন্সিপালকে ফোন করে বলে যতদিন এই কলেজে সে রয়েছে ততদিন তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে আরগ্যাম। এটা শুনে সে বুঝতে পারে যে সে খুব বাজেভাবে ফেঁসে গেছে, কারণ ভূত প্রেতে সে বিশাল ভয় পায়। যে স্টুডেন্টটা সুইসাইড করেছিল তার নাম হচ্ছে শ্বেতা। রুবেন তার বন্ধুদেরকে জিজ্ঞেস করে যে সে কোনো মেন্টালি প্রবলেমে ছিল কিনা। তার বন্ধুরা জানায় শ্বেতা খুব হাসি খুশি মেয়ে ছিল, কিন্তু কিছুদিন ধরে সে মেন্টালি কিছু একটা প্রবলেমে ছিল, যেটা তাদের সাথে সে শেয়ার করেনি। কিন্তু জোরে কেউ হাসাহাসি করলে বা কোথাও জোরে আওয়াজ হলে শ্বেতা খুবই রেগে যেত। এবং সেম ঘটনা মুকেশের সাথে হয়েছিল, যে প্রথমবার ফার্স্ট টাইম সুইসাইড করেছিল। শ্বেতার টেবিলটাকে চেক করলে পেন্সিল দিয়ে টেবিল কেটে একটা আজব সিম্বল সে দেখতে পায়। এরপর রুবেন যায় অবন্তিকাকে জিজ্ঞাসাবাদ করতে যে শ্বেতা যখন মারা যায় তার 2 দিন পর থেকে সে ছুটিতে ছিল, সে ক্লাস নেয়নি কেন। উত্তরে অবন্তিকা জানায় যে সে একজন ঘোস্ট ইনভেস্টিগেটর, কোনো পুলিশ অফিসার নয়, তাই তাকে সে কোনো রকম উত্তর দেবে না। আর সে কোনো রকম ভূত প্রেতেও বিশ্বাস করে না, কারণ ভূত প্রেত শুধুমাত্র কাহিনীতেই হয়, বাস্তবে হয় না। রুবেন জানায় যে সে এখন শুধুমাত্র একজন ইনভেস্টিগেটর, যদি কোনো রকম ভূতুরের লিঙ্ক পায় তবেই সে ঘোস্ট ইনভেস্টিগেটর হবে। অবন্তিকা তখন বলে যে সে গডকেও বিশ্বাস করে না, কারণ এইগুলো হচ্ছে সবই এক ধরনের হ্যালুসিনেশন, আর সে 2 দিনের ছুটি নিয়েছিল কারণ সে ক্রনিকলস অফ হ্যালুসিনেশন বলে একটা বই লিখছে, আর সেটা কমপ্লিট করার জন্যই সে 2 দিনের ছুটি নিয়েছিল। এরপর রুবেন পুলিশ স্টেশনে যায় যারা ডেড বডিগুলোকে কালেক্ট করেছিল, এবং সেখানে ফাইলগুলো পড়তে থাকে। সেখানে সে জানতে পারে যে যখন তারা দুজন সুইসাইড করেছিল দুজনেরই কান থেকে রক্ত বেরিয়েছিল। তার কাছে এটা তো বোধগম্য হয় যে শ্বেতা ওপর থেকে পড়েছিল বলে কান ফেটে রক্ত বেরিয়েছে, কিন্তু মুকে সে তো নিজের হাতের নার্ভ কেটে সুইসাইড করেছিল, তাহলে তার কান থেকে রক্ত কেন বেরোলো। এরপর তাদের বডিগুলো দেখলে সে অবাক হয়ে যায়, কারণ হাত আর পা দুটো বডিরই বেঁকা ছিল, আর তাদের বডি প্রাথমিক তুলনায় অনেক তাড়াতাড়ি ডিকম্পোজ হচ্ছিল। ডাক্তারকে তখন সে তার কারণ জিজ্ঞেস করে। ডাক্তার বলে তার সারা লাইফে এই প্রথম সে এমন ঘটনা দেখছে। এরপর ডেড বডি দুটোর হাতে রুবেন সেই চিহ্নটা দেখতে পায় যেটা শ্বেতা জীবিত অবস্থায় তার টেবিল ডেস্কে আঁকছিল, আর এখানে
সে কনফার্ম হয়ে যায় যে এর সাথে ঘোস্ট লিঙ্ক আছে। আর সেই রাত থেকেই সে তার নিজের ইনভেস্টিগেশন শুরু করে দেয়। তার নিজের যন্ত্রপাতি নিয়ে কলেজের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরতে থাকে কোনো আওয়াজ বা কোনো সিচুয়েশনকে ক্যাপচার করার জন্য। সেই কলেজের ল্যাবরেটরি, বাথরুম সব জায়গাতেই সে ঘোরে, কিন্তু কোনো কিছুই তার হাতে লাগে না। এরপর রুবেন ঠিক করে যে গার্লস হোস্টেলটাকে ইনভেস্টিগেট করবে। এই বলে শ্বেতার রুমের বাইরেই একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে আরাগ্গামকে বলে সেই সিসিটিভি ক্যামেরায় নজর রাখতে। আর শ্বেতার ঘরটাকে সে ভালোভাবে ইনভেস্টিগেট করে। আর সেই টাইমে একটা ইয়ার ড্রপ সে দেখতে পায়, আর পাশে সিঁড়িতে কারো চলার আওয়াজ সে শুনতে পায়, কিন্তু সেই দিকে গেলে কাউকেই তার নজরে পড়ে না। অন্যদিকে আরাগ্গাম সেই সিসিটিভি ফুটেজে একটা ঘোস্টকে দেখতে পায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, যেটা দেখে ভয় পেয়ে সে ওই ক্যামেরার রুম থেকে পালিয়ে যায়। অন্যদিকে রুবেন আবার কারোর চলার আওয়াজ পায়, আর পেছন ঘুরলেই একটা ঘোস্টকে সে তার নিজের সামনে দেখে। আর তখনই সে ভূতকে একটা জোরে থাপ্পড় মারে, কারণ সেটা কোনো ভূত ছিল না, এটা একটা প্র্যাঙ্ক ছিল সেই হোস্টেলের মেয়েদের, যেটার আইডিয়া ছিল অবন্তিকার। সেই ভূতটাকে তখন সে টেনে টেনে অবন্তিকার ঘরের সামনে নিয়ে যায় আর বলে যে তার কাজের সময় তাকে ডিস্টার্ব না করতে। অন্যদিকে আরাগ্গাম যখন দেখে যে রুবেন সেই ভূতটাকে টেনে হিজড়ে তার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, তখন সে ভাবে যে স্যার হয়তো সত্যি সত্যি ভূত ধরে নিয়েছে। বাট কিছুক্ষণ পর বুঝতে পারে যে হোস্টেলের মেয়েরাই মজা করছিল। অবন্তিকার রুমের সামনে রুবেনের ইএমএফ মিটার হঠাৎই অ্যাক্টিভ হয়ে যায় এবং ম্যাগনেটিক ফিল্ড ক্যাপচার করতে থাকে। আর সেটা তখনও হয় যখন কেউ মোবাইল ইউজ করে। তাই রুবেন অবন্তিকাকে বলে যে সে যেন তার মোবাইলটা অফ করে দেয়। বাট অবন্তিকা জানায় যে তার প্রাইভেসিতে সে যেন ইন্টারফেয়ার না করে। এই বলে দরজাটা বন্ধ করে দেয়। আর দরজাটা বন্ধ করে দিলেও ইএমএফ মিটার হাই ম্যাগনেটিক ফিল্ড ক্যাপচার করতে থাকে। পরের দিন সকালবেলা পুলিশ স্টেশন থেকে শ্বেতার ফোনটা আনায় রুবেন, আর সেখানে ফাইলগুলো সে চেক করতে থাকে। সেখানে ফটোসের মধ্যে একটা সেলফি সে দেখতে পায়, যেখানে ছিল মুকেশ, শ্বেতা আর তাদের সাথে আরেকটি মেয়ে ছিল যে ওখান কলেজেরই স্টুডেন্ট দীপিকা। আর তারা একটা ফিল্টারে ছবিটা তুলছিল, যে ফিল্টারে একটা করে সিং থাকে সবার মাথায়। বাট ফটোটা যখন রুবেন জুম আউট করে তখন দেখে যে ওই তিনজন বাদেও আর একটা সিংওয়ালা ইমোজি রয়েছে। বাট সেখানে কাউকেই সে দেখতে পাচ্ছে না, কারণ সেখানে একটা ঘোস্ট ছিল। ফটোটা নিয়ে গিয়ে সে অবন্তিকাকে দেখায় আর জিজ্ঞেস করে সে কি জানে এই ফটোটা কোথায় তোলা হয়েছে। কিন্তু অবন্তিকা সেটা বুঝতে পারে না। সে ডাইরেক্ট দীপিকাকে ফোন করে, বাট তার ফোন সুইচ অফ আসছিল। দীপিকার বন্ধুকে ফোন করে জানতে পারে যে দীপিকা হয়তো এই মুহূর্তে তার বয়ফ্রেন্ড রাকেশের সাথে রয়েছে। এখানে রুবেন খেয়াল করে অবন্তিকা যখন ফোনে কথা বলছিল তখন একটা খাতার ওপর সে শ্বেতার টেবিলে রাখা যে চিহ্নটা ছিল সেটাই আঁকছিল, তাও আবার আনমনে। কিন্তু রুবেন এখানে অবন্তিকাকে কিছুই বলে না। সে রাকেশের পিজিতে যায় এবং সেখানে গিয়ে বুঝতে পারে দীপিকা ওখানে প্রায়ই যাতায়াত করে থাকে। রাকেশের বন্ধুরা তাকে বলে গতকাল সকালবেলায় দীপিকা আর রাকেশ উইকেন্ডে ঘুরতে গেছে আর রাতেও তারা ফেরেনি। সেই রুমটা যখন তল্লাশি চালায় তখন রুবেন আরেকটি এয়ার ড্রপ সেখানে দেখতে পায়, যেটা সে শ্বেতার ঘরেও দেখেছিল। আর তার নিচে রাখা ছিল একটা ডক্টরের প্রেসক্রিপশন। সেই প্রেসক্রিপশন যে ডক্টরের ছিল, রুবেন সেই ডক্টরের কাছে গিয়ে ভিজিট করে আর জিজ্ঞেস করে যে দীপিকার অ্যাকচুয়ালি প্রবলেম কি হয়েছিল। ডক্টর জানায় লাস্ট 10 দিন ধরে দীপিকার কানে হঠাৎ হঠাৎ যন্ত্রণা হচ্ছিল আর কারো আওয়াজ সে শুনতে পাচ্ছিল। দীপিকার মনে হচ্ছিল হাজারের ওপরও বাদুড় যেন তার কানের সামনে চেঁচাচ্ছে। ডক্টর বলে তার লাইফে এই প্রথম এরম কেস সে দেখেছে। এমনকি ডাক্তার যখন তার কানে টেস্ট করে সেখানে কোনো কিছু প্রবলেম ধরা পড়েনি। আর টেস্ট করার সময় যন্ত্রণায় দীপিকা থাকতে পারছিল না, আর সেই জন্যই এই ইয়ার ড্রপ তাকে সে সাজেস্ট করে। রুবেন এখানে বুঝতে পারে যে এইবার নাম্বার দীপিকার, তার প্রাণ সংশয় আছে, কিন্তু সে তার বয়ফ্রেন্ড রাকেশের সাথে কোথায় গেছে কোনো রকম কন্ট্যাক্ট পাওয়া যাচ্ছে না। তখন সে কলেজের প্রিন্সিপালকে বলে যে দীপিকার নামে একটা মিসিং রিপোর্ট লেখাতে পুলিশ স্টেশনে, কিন্তু কলেজের রেপুটেশনের জন্য প্রিন্সিপাল সেটা লেখাতে রাজি হয় না। কোনো উপায় না দেখে রুবেন ঠিক করে অবন্তিকার হেল্প নেবে। বাট অবন্তিকা জানায় নেক্সট ডে তার প্রজেক্ট রয়েছে আর সেটা থিসিস নিয়ে সে ব্যস্ত। আর এও বলে যে সে যতটা অবন্তিকাকে খারাপ মনে করে ততটা সে নয়, কারণ সেই দিনকে যখন সে মোবাইল অফ করতে বলেছিল সাথে সাথেই মোবাইল অফ করে দিয়েছিল। সে ইনডাইরেক্টলি রুবেনকে হেল্পই করছিল। তখন রুবেনের মনে পড়ে যে দরজা বন্ধ করে দেওয়ার পরও অবন্তিকার ঘর থেকে সে সিগন্যাল পাচ্ছিল, তার মানে এটা হয়তো সেই ঘরে সেই মুমেন্টে কোনো এন্টিটি প্রেজেন্ট ছিল। আর সেদিনকে আনমনে খাতার উপর অবন্তিকার সেই ড্রটা, এটা হতে পারে কোনো এন্টিটি অবন্তিকার সাথে যুক্ত হয়ে আছে, আর সেটা অবন্তিকা নিজেও জানে না। রুবেন তখন তাকে বলে যে প্রেজেন্টেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তার সাথে যেন সে দেখা করে, সে তাকে কিছু বলতে চায়। অবন্তিকা জানায় এক্ষুনি যেন ফোন এসে বলে, বাট রুবেন জানায় যে তারা সামনাসামনি কথা বলবে। কলেজের সিকিউরিটি গার্ড সেই মুমেন্টে রুবেনকে ফোন করে বলে যে দীপিকা এইমাত্র কলেজে ঢুকছে। তখনই সে গেস্ট হাউস থেকে বেরিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। আর সেই মুমেন্টেই যখন দীপিকা গেট দিয়ে
তার ঘরের দিকে যাচ্ছিল তখনই বেশ কিছু বাদুড়ের আওয়াজ সে শুনতে পায়। আর কিছুক্ষণ পর তার হাত পা বেঁকতে শুরু করে। দেখে এমন মনে হচ্ছিল যে কোনো এন্টিটি বা কোনো ঘোষ তার হাত পা ধরে মুচড়ে দিচ্ছে আর নখ দিয়ে তার হাতের মধ্যে সেই সিম্বলটা আঁকে যেটা বাকি দুই ডেড বডির হাতের মধ্যে ছিল। তখনই অবন্তিকার ঘুম ভেঙে যায়। সে নিজেকে স্বপ্নের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে আর ঠিক করে রুবেনকে ফোন করে জানাবে। বাট তখনই তার ইগো সামনে চলে আসে যে সে যদি তাকে ফোন করে তাহলে রুবেনের কথাই সত্যি হয়ে যাবে। এই বলে ফোন করেও সে ফোনটা কেটে দেয়। অন্যদিকে রুবেন যখন কলেজে আসে সে গাছের মধ্যে দীপিকার ঝুলন্ত দেহটা দেখতে পায়। গাছের অত উপরে কিভাবে দেহটা পৌঁছলো এটা সে বুঝতে পারে না, কিন্তু এখানে সে কনফার্ম হয় যে এরা তিনজন কেউ সুইসাইড করেনি, এর পেছনে কোনো এন্টিটি বা ঘোস্ট রয়েছে। দীপিকার হাতের মধ্যেও সেই সিম্বলটা সে লক্ষ্য করে। আর একটা সিনে আমরা ব্ল্যাক ম্যাজিক করা এক তান্ত্রিককে দেখতে পাই, তাও আবার অন্য জায়গায়। তখনই রুবেন একটা চার্চের ঘন্টার আওয়াজ শুনতে পায় আর তার মন যায় একটা পুরনো বিল্ডিং এর দিকে। আরগম জানায় যে এই বিল্ডিংটা হচ্ছে কলেজের সব থেকে পুরনো লাইব্রেরি। কলেজে টোটাল দুটো লাইব্রেরি রয়েছে, তার মধ্যে এটা একটা যেটা সব থেকে পুরনো। আর সেই পুরনো লাইব্রেরিতে রুবেন যখন যায় তখন সূর্যের আলোর যে শ্যাডো তৈরি হয় সেই শ্যাডোর মধ্যে সেই সিম্বলটা দেখতে পায় যেটা তিনজন ডেড বডির হাতের মধ্যে ছিল। আর সেই সিম্বলটা তৈরি হচ্ছিল লাইব্রেরিতেই থাকা একটা জানলার কাঁচের মধ্যে থেকে। রুবেন এখানে বুঝতে পারে যে কলেজ হন্টেড নয়, এই লাইব্রেরিটা হন্টেড। সেখানকার লাইব্রেরিয়ান থেকে সে জানতে পারে যে দীপিকা, মুকেশ আর শ্বেতা মাঝে মাঝে এই লাইব্রেরিতে আসতো, কখনো পড়াশোনা করার জন্য আবার কখনো চিল করার জন্য। আর তাদের তোলা গ্রুপ সেলফিটা এখানেই নেওয়া হয়েছিল। এমনকি অবন্তিকাও তার নোটস নেওয়ার জন্য এই লাইব্রেরিতে আসে, তাও আবার মাঝে মধ্যে। রুবেন বুঝতে পারে যে সেই এন্টিটি বা ঘোস্ট গুলো এখান থেকেই তাদের পিছনে পড়েছে। অন্যদিকে প্রেজেন্টেশন দেওয়ার টাইমে অবন্তিকা মাঝে মাঝেই অন্য মনস্ক হয়ে পড়ছিল এবং তার ভিশনে বারবার তিনজনের ডেড বডি ভেসে আসছিল। যা হোক করে প্রেজেন্টেশনটা কমপ্লিট করে সে রুবেনের সাথে দেখা করতে যায়। রুবেন তখন তাকে বলে যে রাত 12:10 নাগাদ তাকে একবার সেই পুরনো লাইব্রেরিতে আসতে, কিন্তু অবন্তিকা কিছুতেই রাজি হয় না। সে বলে এই সমস্ততে সে কিছুতেই বিশ্বাস করে না, তাই এই সব ব্যাপারে তাকে যেন না বলে। তখন রুবেন জানায় যে দীপিকা যখন মারা গিয়েছিল সেই টাইমে সে কি করে তাকে ফোন করেছিল, সে এই সব ব্যাপারে কি জানে। অবন্তিকা তখনও বলে যে সে এই সব ব্যাপারে কিছুই জানে না, তাকে যেন একা ছেড়ে দেওয়া হয়। এদিকে কাউন্টার করে রুবেন জানায় যে সে তো তাকে একা ছেড়ে দেবে, কিন্তু তার সাথে যে ভূত রয়েছে সে তাকে একা ছাড়বে না। এই বলে সেখান থেকে উঠে সে হোস্টেলের দিকে যেতে গেলে রুবেন তার হাতটা ধরে আর একজনের হাতের চিহ্ন দেখায় যে তার সাথে সব সময় থাকে। তবুও অবন্তিকা সেই জায়গা থেকে চলে যায়। রাত্রিবেলা রুবেন যখন ডিভাইস গুলো লাইব্রেরির মধ্যে লাগাচ্ছিল তখন অবন্তিকা সেখানে আসে আর বলে যে সে তাকে প্রুফ করবে যে সে হচ্ছে রং। সেই হোস্টেলের মেয়েগুলো রুবেনকে হেল্প করছিল সেই ডিভাইস গুলো লাগাতে। এরপর অবন্তিকার মাথায় একটা ডিভাইস রুবেন লাগিয়ে দেয় আর বলে যে চেয়ারের ওপর বসতে, আর চেয়ারে বসলে তার হাতগুলো হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দেয়। আর রাজি না হওয়া সত্ত্বেও একটা পেন্ডুলামে টিকটক চালিয়ে তার উপর অবন্তিকাকে ফোকাস করতে বলে, কিন্তু কিছুক্ষণ পর অবন্তিকার প্রবলেম হয়। সে মাথার ডিভাইসটা খুলে হ্যান্ডকাপটা খুলতে যাবে, ঠিক তখনই একটা ডিভাইসে বিপ করে সাউন্ড হয়। রুবেন তখন সেই ঘোস্টটার সাথে কথা বলতে যায় আর জিজ্ঞেস করে যে সে এই কলেজ থেকে কিনা, কিন্তু সেই ঘোস্ট কোনো রকম রিপ্লাই দেয় না। তখন রুবেন আবার তাকে জিজ্ঞেস করে যে তার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে একটা বিপ, আর তার উত্তর যদি না হয় তাহলে দুটো বিপ করে তাকে জানাতে। তাই আবার সেই ঘোস্টকে সেই কোশ্চেনটা করে যে সে কি এই কলেজ থেকে, কিন্তু প্রত্যেকবারই একবার বা দুবারের বিপের বদলে 3 থেকে 4 বার বিপ হচ্ছিল। কিছুক্ষণ এরকম ভাবে চললে রুবেলের একটা গন্ডগোল লাগে। সে তখন সেই আত্মাকে জিজ্ঞেস করে যে সে কি এখানে একা আছে নাকি তার সাথে আরো অনেকে রয়েছে। আর ঠিক সেই মুমেন্টে 42 বার বিপ হয়, তাও আবার বিভিন্ন জায়গা থেকে। আর এখানে সে কনফার্ম হয় যে এখানে একটা ভূত নেই, এখানে 42 খানা ভূত রয়েছে আর তারা সবাই মিলে এই মার্ডার গুলো করছে। থার্মাল ক্যামেরাতে অবন্তিকার পাশে চেয়ারে রুবেন একটা ঘোস্টকে বসে থাকতে দেখে। সে অবন্তিকাকে বলে যে সে যেন কোনো রকম মুভমেন্ট না করে, বাট প্যানিক হয়ে অবন্তিকা যখন হাতের লকটাকে খুলে সেখান থেকে চলে যেতে যাবে ঠিক তখনই বাকি স্পিরিটরা তার উপর হামলা করে দেয় এবং তার চেয়ারটাকে হাওয়ায় তুলে উপর থেকে নিচে ফেলে দেয়। আর ঠিক তখনই লাইব্রেরির পুরো লাইট অফ হয়ে যায়। বাকি স্টুডেন্টরাও ভয় পেয়ে গেলে কিছুক্ষণ পর রুবেন ইউভি লাইট নিয়ে আসে আর দেখে সেই স্পিরিটগুলো অবন্তিকাকে ঝাল লণ্ঠনের সাথে তার হাত আর পা ধরে ওপরে ঝুলিয়ে রেখেছে। আর কিছুক্ষণ পর অবন্তিকাকে আবার ওপর থেকে তারা ফেলে দেয় আর বাকি স্টুডেন্ট এবং রুবেনের সামনে থেকে ঘষটাতে ঘষটাতে পাশের রুমে নিয়ে যায়। অবন্তিকার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে যখন তাকে উদ্ধার করা হয় তখন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হাত পা বেঁধে তাকে ঘুমের ওষুধ দেওয়া
দেওয়া হয়। কলেজের প্রিন্সিপাল অবন্তিকার ঘাড়ে পুরো দোষ চাপিয়ে দেয়। সে রুবেনকে বলে তার মানে অবন্তিকাই পজেস ছিল আর সেই এইসব কাণ্ডগুলো ঘটাচ্ছিল। কিন্তু রুবেন জানায় যে মেন প্রবলেম হচ্ছে এই কলেজের লাইব্রেরি, কিন্তু প্রিন্সিপাল সেটা কিছুতেই মানতে চায় না। রুবেনকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তার গেস্ট হাউস যেন সে খালি করে দেয়। রুবেন জেদ নিয়ে বসে যে এই প্রবলেমটা সে সলভ করবেই। তখন আগের দিনের রাতে যে ভয়েস রেকর্ড গুলো সে করেছিল সেগুলো শোনে, কিন্তু একটা কথাও সে বুঝতে পারে না। আর সে এটা বুঝতে পারছিল না যে তাদের কমিউনিকেশন সে বুঝতে কেন পারছে না। এই বলে খুব রেগে যায় এবং ফ্রাস্ট্রেটেড হতে থাকে। ঠিক তখনই চার্চের একটা ঘন্টা শুনতে পায়। এই ঘন্টাটা সে কলেজে আসার পরে অনেকবারও শুনেছে। আরাগ্গামকে জিজ্ঞেস করে যে এই কলেজের আশেপাশে কোথাও চার্চ আছে কিনা। আরাগ্গাম অবাক হয়ে বলে যে এই কলেজে কোথাও কোনো চার্চ নেই। তখন রুবেন বলে যে একটা ঘন্টার আওয়াজ সে প্রায়ই শোনে, সে এখনো হলো, বাট সেটা কি আরাগ্গাম শুনেছে? আরাগ্গাম জানায় সে কোনো ঘন্টার আওয়াজ শোনেনি। রুবেন বুঝতে পারে যে এই ঘন্টার আওয়াজটা শুধুমাত্র সেই শুনতে পাচ্ছে। আর তখন আবার সেই পুরনো লাইব্রেরিতে রুবেন যায়। তখনই মুম্বাই থেকে তার অ্যাসিস্ট্যান্ট ফোন করে আর বলে যে লাইব্রেরির যে সমস্ত ছবি রুবেন তাকে পাঠিয়েছিল তার স্ট্রাকচার, উইন্ডো স্ট্রাকচার দেখে এটা মনে হচ্ছে সেই লাইব্রেরি ছিল আগে একটা চার্চ, পরে সেই চার্চটাকে লাইব্রেরি বানানো হয়। রুবেন বুঝতে পারে যখন থেকে ওই কলেজে এসছে তখন থেকেই এই স্পিরিটরা তার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, কিন্তু অন্য কোনো ফর্মে। তখন সামনে রাখা একটা পিয়ানোতে রুবেন টাচ করে আর একটা ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি ফিল করে সে, আর মেঝের মধ্যে সেই প্যাটার্নটাকেও সে দেখতে পায়। তখন নিজের ঘরে গিয়ে একটা প্লেটের মধ্যে কিছু সুজি রেখে সেই ফ্রিকোয়েন্সিটাকে আনার চেষ্টা করে আর সেই প্যাটার্নটাকে বানায়। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর যখন সেই প্যাটার্নটা তৈরি হয় তখন দেখে 444 ফ্রিকোয়েন্সিতে সেই প্যাটার্নটা ম্যাচ করেছে। আর সেই 444 ফ্রিকোয়েন্সি যখন সে গুগল করে জানতে পারে সেটা হচ্ছে গড ফ্রিকোয়েন্সি, আর এটার ইউজ হয় সাউন্ড থেরাপির জন্য। ফ্রিকোয়েন্সি তো সে জানতে পেরে যায়, কিন্তু সেই লাইব্রেরির মধ্যে যে সাউন্ডটা সে শুনেছিল সেইটা এবার তাকে বানাতে হবে, তবেই সে সেই স্পিরিট গুলোর সাথে কানেক্ট হতে পারবে। কিন্তু এখানে আমরা জানতে পারি যে মিউজিকে রুবেন ঘৃণা করে, কিন্তু তার পার্সোনাল ইস্যু সাইডে রেখে মিউজিকের রিদম সে বানায় এবং নিয়ারেস্ট একটা চার্চে গিয়ে সেই মিউজিকের রিদম গুলো দেয়। সেই চার্চের ফাদার জানায় যে বহু বছর আগে এই মিউজিক চার্চে প্লে করা হতো সাউন্ড থেরাপির জন্য, কিন্তু যখন সেই ফাদার জানতে পারে যে রুবেন হলি এঞ্জেল কলেজ থেকে এসছে তখন সে তাকে ওখান থেকে তাড়িয়ে দেয় আর বলে যে হলি এঞ্জেল যে চার্চ ছিল সেখানে এখন শয়তান থাকে, তাই যদি সে জানতো যে রুবেন সেই জায়গা থেকে এসছে তাহলে চার্চে তাকে ঢুকতেই দিত না। গাড়ি চালিয়ে যখন সে ফিরছিল তখন সেই মিউজিকের রিদমটা কাঁচের ওপর আহচমকাই আটকে যায় কোনো হাওয়া ছাড়াই, আর গাড়ির ইন্ডিকেটরও অটোমেটিকলি ব্লিঙ্ক হতে থাকে। রুবেন এখানে বুঝতে পারে যে সেই স্পিরিট গুলো তাকে কোনো সংকেত দিচ্ছে, আর তখন সেই ইন্ডিকেটর যেদিক যেদিক যাচ্ছিল সেও তার গাড়িটা চালিয়ে সেই দিকেই নিয়ে যাচ্ছিল। ঠিক এরম ভাবে চলতে চলতে জঙ্গলের একটা নির্দিষ্ট স্থানে গাড়িটা থেমে যায় যেখানে আর কোনো রাস্তা ছিল না, আর তার সামনেই একজন কফিন বানাচ্ছিল। সেই মিউজিক নোটটা রুবেন সেই ব্যক্তিকে দিয়ে বলে যে এই মিউজিক সম্পর্কে সে কি জানে। তখন সেই ব্যক্তিটি বলে আজ থেকে 34 বছর আগে প্রতি রবিবার ওই কলেজের চেয়ারম্যানের ওয়াইফ ডায়না সেই চার্চে যেত। তো একদিন সেই চার্চে গিয়ে দেখে একটা ডিসেবল বাচ্চা, মানে হ্যান্ডিক্যাপ বাচ্চাকে তার বাবা মা চার্চের মধ্যে রেখে গেছে, যেটা ডায়নার দেখে খুব খারাপ লাগে। বাকিরা বলে সেই বাচ্চাটিকে অনাথ আশ্রমে দিয়ে দিতে, বাট ডায়না সেই বাচ্চাটিকে দত্তক নিয়ে নেয়। আর ঠিক সেই রকম 42টা বাচ্চাকে ডায়না দত্তক নিয়েছিল, আর এই চার্চটাকেই সে অনাথ আশ্রম বানিয়ে তাদের বড় করছিল, তাদের সেবাও করছিল। ডায়না একজন মিউজিশিয়ান ছিল, আর এই নোটসে যে মিউজিকটা আছে সেই মিউজিকটা তারই বানানো, যার সাউন্ড থেরাপির মাধ্যমে বাচ্চাগুলোকে সে ঠিক করছিল এবং কিছুদিন পর বাচ্চাগুলোর মধ্যে ইমপ্রুভমেন্টও আসতে শুরু করে। কিন্তু তার কিছুদিন পর শয়তানের নজর লেগে যায় সেই অনাথ আশ্রমে। বাচ্চাগুলো কিছু কারণে ইনফেক্টেড হয়ে এক এক করে মরতে থাকে। ডায়না চেষ্টা করেও কাউকে বাঁচাতে পারেনি, আর কিছুদিন পর সেই অনাথ আশ্রমটা লাইব্রেরিতে কনভার্ট করে দেয়। সব বাচ্চা মারা যাওয়ার পর ডায়নাকে আর কোনোদিন কেউ দেখতে পায়নি, সে কোথায় গেল কেউ জানে না। সে জানায় যে তার হাজবেন্ড ড্যানিয়েলই হয়তো জানে যে তার ওয়াইফ কোথায় রয়েছে। বাচ্চাগুলোর কবরও সেই ব্যক্তি দেখায় যেটা ওই জঙ্গলের মধ্যেই ছিল। কিন্তু রুবেনের এখানে সন্দেহ হয় যে বাচ্চাগুলো যদি শরীর খারাপে মারা যায় তাহলে স্পিরিট হয়ে কেন ঘুরছে। তখন তাকে বলে যে সেই কবর খুঁড়ে দেখতে যায় যে বাচ্চাদের ডেড বডিগুলো সেখানে আছে কিনা। তখন সেই ব্যক্তি জানায় যে বাচ্চাগুলো অনেক কষ্ট করে মারা গেছে এবং এখন তারা কবরের মধ্যে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তাই সে যেন তাদের ডিস্টার্ব না করে। ফিরতে ফিরতে সে আরাগ্গামকে বলে যে 34 বছর ধরে বাচ্চাগুলো যদি ঘুমিয়ে থাকে কবরের মধ্যে তাহলে এমন কি হলো যে এখন তারা একের পর এক মানুষের প্রাণ নিচ্ছে। আরাগ্গাম বলে যে ডায়নার হাজবেন্ড ড্যানিয়েল এখন লন্ডনে থাকে, কিন্তু
4-5 বছর অন্তর সে একবার কলেজ ভিজিট করতেও আসে। সেই দিন রাতে সেই ব্যক্তির হঠাৎই ইচ্ছা হয়েছিল যে কবর খুঁড়ে দেখবে যে সেখানে বাচ্চার ডেড বডিগুলো আছে কিনা। এই ভেবে যখন সে একজনের কবর খুঁড়ে দেখে সেখানে ডেড বডি নেই, একটা কাঁচের বক্সের মধ্যে একটা বাদুড়কে মেরে রাখা রয়েছে। আর তখনই কিছু ইনভিজিবল ফোর্স এসে সেই ব্যক্তির ওপর অ্যাটাক করে দেয়। অন্যদিকে হাসপাতালে অবন্তিকা যখন ঘুমাচ্ছিল তখন সে একটা ভিশন দেখতে পায় যেখানে একটা পেশেন্টের ট্রিটমেন্ট চলছিল আর সে সেখানে প্রেজেন্ট ছিল। রুবেন পাশেই ঘুমাচ্ছিল। অবন্তিকা যখন ডিস্টার্ব হতে থাকে তখন রুবেনের ঘুম ভেঙে যায় এবং তাকে সামলাতে এলে হঠাৎই অবন্তিকার মুখটা ডায়নার মুখে পরিবর্তন হয়ে যায় এবং পজেস অবস্থায় সে কিছু বলছিল। কিছুক্ষণ পর অবন্তিকা যখন নর্মাল হয় সে রুবেনকে জানায় যে বেশ কিছু বছর আগে এই হাসপাতালেই সে কারোর ট্রিটমেন্ট করেছিল। তখন সে যেখানে ট্রিটমেন্ট করেছিল সেই ঘরটাতে দেখতে যায়, বাট আইসিইউ যেহেতু অন্য জায়গায় শিফট হয়ে গেছে তাই সেই দিকে গেলে সেই ঘোস্ট স্পিরিটরা তাদের দুজনকে গাইড করে সেই জায়গাতে পৌঁছতে। আর সেখানে গিয়ে দেখে এক লেডি কোমায় অবস্থায় রয়েছে। অবন্তিকা বলে যে এই লেডিটার নাম হচ্ছে জেনিফার, যে লাস্ট 5 বছর ধরে কোমাতে রয়েছে, কিন্তু 5 বছর আগে যখন সে ট্রিটমেন্ট করছিল তখন একবার তার জ্ঞান ফিরেছিল, কিন্তু ডক্টর হাই ডোজের অ্যানাস্থেসিয়া তাকে দিতে বলেছিল, কিন্তু সে এইটা দিতে রাজি হয়নি। আর তাই ডক্টর তাকে আইসিইউ থেকে বার করে দিয়েছিল। সে ডক্টরকে এটাও বলেছিল যে জ্ঞান ফেরা একজন পেশেন্টকে যদি হাই ডোজে অ্যানাস্থেসিয়া দেওয়া হয় তাহলে তার প্রাণ সংশয় আছে, কিন্তু কেউই তার কথা শোনেনি। রুবেন জানায় যে রেজিস্টারে যে নাম আছে সেটা ভুল, এটা হচ্ছে চেয়ারম্যানের ওয়াইফ ডায়ানা, আর সে 5 বছর নয় 34 বছর ধরে কোমাতে রয়েছে। মুকেশ, দীপিকা আর শ্বেতা তাদের ট্রেনিং এর সময় ডায়নারই ট্রিটমেন্ট করছিল এবং সিনিয়র ডাক্তারদের কথায় অ্যানাস্থেসিয়াও দিয়ে যাচ্ছিল। তখন আমরা ফ্ল্যাশব্যাকে মুকেশকে একটা হাইড্রোজেন অ্যানাস্থেসিয়া ডায়ানাকে দিতে দেখি। দীপিকা বারণ করলেও সে তার কথা শোনে না। রুবেন জানায় যে 34 বছর ধরে ডায়ানা কোমাতে রয়েছে আর সিনিয়র ডক্টররাও এখানে ইনভলভ। এমন কিছু রাজ রয়েছে যেটা এই হাসপাতাল কর্তৃপক্ষ চেপে যাচ্ছে। রুবেন এও জানায় যে ডায়ানা 5 বছর আগেই মারা গেছে, এই সমস্ত সেটআপ সবই সাজানো। কিন্তু অবন্তিকা জানায় যে না, এগুলো সাজানো নয়, সে বেঁচে আছে কিন্তু এখন সে কোমাতে রয়েছে। কিন্তু রুবেন তর্ক করতে থাকে এবং লাইফ সাপোর্ট হাঁটাতে থাকে। ঠিক তখনই সিকিউরিটি গার্ড এসে রুবেনের মাথায় মারে এবং তাকে অজ্ঞান করে দেয়, আর পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। কিন্তু পুলিশ স্টেশনেও রুবেন তর্ক করতে থাকে যে ডায়ানা মারা গেছে, এই সমস্ত সবকিছু সেটআপ। যেটা রেগে গিয়ে সেই পুলিশ অফিসার রুবেনের কানে একটা থাপ্পড় মারে, বাট কিছুক্ষণ পর সেই পুলিশ অফিসারের কান থেকেই রক্ত বেরোতে থাকে, যে কারণে তাকে হাসপাতালে অ্যাডমিট করতে হয়। আর এই ঘটনার সাথে বড় পুলিশ অফিসারের কাছে এই ঘটনা পৌঁছে যায় যে ডায়ানা মারা গেছে আর এগুলো সবই সেটআপ। তখন সে সেই কলেজের প্রিন্সিপালের কাছে যায় আর গিয়ে বলে যে ড্যানিয়েলের সাথে সে দেখা করতে চায়, বাট প্রিন্সিপাল বলে যে ড্যানিয়েল এই মুহূর্তে লন্ডনে আছে, আর মজা করে বলতে থাকে যে একমাত্র সে যদি মারা যায় তবেই ড্যানিয়েল ইন্ডিয়াতে আসবে। আর এই কথা সেই স্পিরিট গুলো শুনে নেয়, যে কারণে সেই অফিসার চলে গেলে যেভাবে বাকি 3 জনকে সেই স্পিরিট মেরেছিল সেম ভাবেই প্রিন্সিপালকেও মেরে দেয়। অন্যদিকে রুবেন যখন সেই কবর বানানো ব্যক্তির কাছে যায়, গিয়ে দেখে যে সেই বাচ্চাটির কবরের পাশেই তার মৃতদেহ পড়ে রয়েছে আর হাতে রয়েছে সেই বাদুড় রাখা বক্সটি। রুবেন সেই বক্সটিকে নিয়ে বলে যে এটা একটা ব্ল্যাক ম্যাজিক যেটা বাদুড়ের মাধ্যমে করা হয়। সেই বাচ্চাদের ডেড বডি গুলো সরিয়ে এখানে এই বক্সটাকে রেখে দেওয়া হয় যাতে কেউ যদি সত্যিটা ঘাটার জন্য এই কবরগুলো খোলে তাহলে তার প্রাণ চলে যাবে। আর এইটা হয় অ্যাকচুয়ালি মেক্সিকোতে, ইন্ডিয়াতে এটা হয় না। তাই রুবেন সেই বক্সটিকে নিয়ে গাড়ি করে সত্যটা জানার জন্য তার অফিসে যেতে থাকে, কিন্তু মাঝ রাস্তাতেই বেশ কিছু বাদুড় তার উপর হামলা করে দেয় আর সেই বক্সটিও ভেঙে যায়। প্রিন্সিপাল মারা যাওয়ার জন্য কলেজের চেয়ারম্যান ড্যানিয়েল লন্ডন থেকে ইন্ডিয়াতে ফিরে আসে এবং ডক্টররা জানায় যে ডায়ানার ভেন্টিলেটরে রাখার কোনো মানে হয় না এবং ভেন্টিলেটরের লাইফ সাপোর্ট তুলে নেওয়ার জন্য ড্যানিয়েলের থেকে সই নিতে যায়। আরগম ফোন করে এই ঘটনাটা রুবেনকে জানায়। রুবেন তখন অবন্তিকাকে ফোন করে আর জানায় ম্যাক্সিমাম কেসে যখন অ্যানাস্থেসিয়া দেওয়া হয় তখন বডি থেকে তার সোলটা বাইরে বেরিয়ে যায়। এখানে ডায়ানার ক্ষেত্রেও তাই হয়েছে, যখন তাকে ওভারডোজ দেওয়া হয়েছে অ্যানাস্থেসিয়া তখন তার সোলটা তার বডি ছেড়ে বাইরে বেরিয়ে গেছে আর সেই স্টেজে সে তার বাচ্চাদেরও দেখতে পাচ্ছিল, সেই কারণে সেখানেই স্টে করেছে। যে করেই হোক তার সোলটাকে তার বডির মধ্যে আনতে হবে, তাহলেই তাকে একমাত্র বাঁচানো সম্ভব। আর তাদের হাতে রয়েছে মাত্র 2 ঘন্টা। তখন তার অ্যাসিস্ট্যান্ট মুম্বাই থেকে তাকে ফোন করে। সে জানায় যে ভয়েস রেকর্ডিং গুলো সে তাকে ডিকোড করার জন্য দিয়েছিল সেটা সে ডিকোড করে ফেলেছে আর সেই ভয়েসে বারবার ন্যান্সি ড্যানিয়েল বলে কারণ নাম উল্লেখ হয়েছে। আর এখানে রিভিল হয় আসল সত্য, ন্যান্সি ড্যানিয়েল হচ্ছে ড্যানিয়েলেরই সেকেন্ড ওয়াইফ, যে এই বাচ্চাগুলোর ডেড বডির সাথেও ব্ল্যাক ম্যাজিক করেছে, তাও আবার মেক্সিকোর সেই তান্ত্রিকের হেল্প নিয়ে। এমনকি ডাক্তারের সাথে মিলে ডায়ানার লাইফ সাপোর্ট যে সরাতে বলেছিল সেটা ন্যান্সি ড্যানিয়েলই ছিল। কিন্তু ড্যানিয়েল যখন ইন্ডিয়াতে ফেরে তখন সে সবকিছু বুঝতে পেরে যায়। তখন ন্যান্সি ড্যানিয়েলকে সে জিজ্ঞেস
জিজ্ঞেস করে সে এটা কেন করেছে। সে জানায় যে সে ডায়ানাকে সবসময় নিজের কম্পিটিটর ভাবতো। সাউন্ড থেরাপির মাধ্যমে সে যখন বাচ্চাদেরকে ঠিক করছিল তখন সবাই বাহবা দিচ্ছিল, সেটা দেখে তার জেলাস ফিল হয়। তখন সে নিচের আল্ট্রাসাউন্ড থেরাপির মাধ্যমে আরো বেটার কিছু করার চেষ্টা করে এবং এখানে বাদুরকেও সে অ্যাড করে, পাশাপাশি ব্ল্যাক ম্যাজিকও। কিন্তু বাচ্চারা ঠিক হওয়ার বদলে উল্টে তাদের শরীর খারাপ হচ্ছিল এবং একের পর এক মারা যাচ্ছিল, যেটা ডায়ানা একদিন দেখে ফেলে। যেটা লোকানোর জন্য সে ডায়ানাকে এত মারে যে ডায়ানা কোমাতে চলে যায়। আর ঠিক তখনই সে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ড্যানিয়েলকেও মেরে দেয়। অন্যদিকে রুবেন আর আভান্তিকা ডায়ানাকে স্ট্রেচার সমেত হাসপাতাল থেকে তুলে সেই লাইব্রেরির মধ্যে নিয়ে আসে, কারণ সেখানেই সেই 42 জন বাচ্চার স্পিরিটও ছিল। রুবেন ডায়ানাকে রিকোয়েস্ট করে তার বডিতে ফিরে আসার জন্য, কারণ এমন অনেক বাচ্চা আছে তার হেল্প তাদের প্রয়োজন, কিন্তু তার এই বাচ্চার স্পিরিটরা তাকে সেখান থেকে যেতে মানা করে। কিছুক্ষণ পর সেই স্পিরিটরা আভান্তিকাকে ন্যান্সি ড্যানিয়েলের সেই বইটা দেখায় এবং তার মাধ্যমে রুবেন সবকিছু বুঝতে পেরে যায়, আর এও জানতে পারে কতটা কষ্ট সহ্য করে তারা মারা গেছে। ঠিক তখনই লোকজন নিয়ে ন্যান্সি ড্যানিয়েলও সেই লাইব্রেরির মধ্যে এসে পড়ে এবং ডায়ানার লাইফ সাপোর্টটা সরাতে যায়। রুবেন আর আভান্তিকা যখন তাকে আটকাতে যায় অত লোকের মাঝে সে পেরে ওঠে না। লাইফ সাপোর্ট সরাতে যাবে ডায়ানা, ঠিক তখনই বাচ্চাদের স্পিরিট ন্যান্সির ওপর অ্যাটাক করতে চায়, কিন্তু তার কানের মধ্যে একটা ডিভাইস লাগানো ছিল যেটা তাদের অ্যাটাকও কোনো কাজ করছিল না। উল্টে একটা ডিভাইসের মাধ্যমে প্রচুর বাদুরকে ডেকে সেই বাচ্চাদের স্পিরিটগুলোকে ডিস্টার্ব করতে থাকে ন্যান্সি। ডায়ানাও এখানে কিছু করতে পারছিল না, কারণ সেই বাদুরগুলোকে ভয় পাচ্ছিল তার বাচ্চারা। ঠিক তখনই রুবেন একটা পিয়ানো দেখতে পায় যেটা আগে থেকেই সেই লাইব্রেরির মধ্যে রাখা ছিল এবং গড ফ্রিকোয়েন্সি প্লে করতে থাকে, যেটা বাচ্চাদের স্পিরিটগুলো রিলিফ পায় এবং ডায়ানাও তার বডিতে ফিরে আসে। আর এরপর ন্যান্সিকেও তার হেডফোনটা সরিয়ে আগের 3 জনের মতো খুব ব্রুটাল ভাবে সেই স্পিরিটরা মেরে দেয়। এন্ডিং সিনে আমরা ডায়ানাকে দেখি সেই চার্চের মধ্যে মিউজিক প্লে করতে। সে আরো হ্যান্ডিক্যাপ বাচ্চাদের দত্তক নিয়েছিল। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল শব্দম মুভির কাহিনী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।